সংসারে দিলে ভালা না দিলে ভালা না, আমিও ভালা না ও ভাই রে তুমিও ভালা না, আমিও ভালা না ও ভাই রে তুমিও ভালা না, এ সংসারে দিলে ভালা না দিলে 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 ভালা না। এটা তো আসলে জাগতিক নিয়ম, দিলে আপনি ভালো থাকবেন, না দিলে ভালো থাকবেন না। তবে আজকে আমরা গান দিয়ে আমাদের দর্শককে ভালো রাখবো। দর্শক, সময় টেলিভিশনের গান আড্ডায় আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে বসেছে গান পাগল কিছু মানুষ। শুনবো তাদের গল্প, শুনবো তাদের গান, আপনারাও সঙ্গে থাকুন। তো যেটা বলছিলাম, আসলে আমাদের জীবনে তো অনেক চাওয়া। তো গানে গানে আপনারা বলছিলেন যে দিলে ভালো না দিলে ভালো না, আসলে সুখে থাকতে গেলে ঠিক কতটুকুর প্রয়োজন? সুখে থাকতে গেলে হচ্ছে এক গায়কদের ক্ষেত্রে যদি হয় সেটা হচ্ছে তার সুরের সাধনার যে প্রতিবন্ধকতা সেটা দূর হলে সে সুখে থাকতে পারে, এটি হচ্ছে প্রধান চাওয়া। আর যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সাংস্কৃতিক পরিবেশ একজন গায়ককে দেওয়ার জন্য সেটা সবসময় বাধাগ্রস্ত হয়, এবং আমরা গায়করা সুখে থাকার জন্য সবার কাছে একটাই নিবেদন থাকবে, সুরকে ভালোবাসুন, সুরকে লালন করার জন্য সুযোগ। না, সুরকে লালন না করলে তো আসলে আপনি গানের ভুবনে নিজেকে ধরে রাখতে পারবেন না। নিজেকে গানের ভুবনে রাখতে গেলেও কিন্তু আসলে সুরের সঙ্গী আপনাকে হতে হবে, এবং কি দর্শককে সেই সুরের সঙ্গে আসলে আপনার সঙ্গী করে নিতে হবে। ইমন, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো আছি, হৃদয়ের কাছাকাছি। তুমি তো সবসময় হৃদয়ের কাছাকাছি থাকো, এবং তোমার সুর যে শুনবে তার হৃদয়ের কাছে তুমি চলে যাবে। তোমার এই সুরের সাধনা কেমন চলছে? অনেক ছোট থেকেই গান শেখা। তো আমার গুরুজি, ওনার একটা প্ল্যান ছিল যে আমি ক্লাসিক্যালটা শিখে একটা উচ্চ পর্যায়ে যাব। তো ওইটা চালাচ্ছি, পাশাপাশি এখন আবার মনে হচ্ছে যে কভার দিয়ে আসলে পরিচয় হয় না। একটা শিল্পীর মূল পরিচয় তো তার মৌলিকে। তারপরে চিন্তা করলাম যে একটু লেখার চেষ্টা করি, একটু সুর করার চেষ্টা করি। পাশাপাশি অনেকেই ডাকছে, তাদের কাজেও সারা দিচ্ছি। রিসেন্টলি আবার কলকাতা থেকেও ডাক আসছে কনসার্টের জন্য। আচ্ছা, হতে পারে এটা হবে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইমন তার সুর বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। হ্যাঁ, চেষ্টা করেছি এটারই। এছাড়াও অনেক গুণীজনের গুণী লিরিকে ভোকাল দিয়েছি, ওইগুলোরও কাজ চলছে। আশা করি ভালো কিছু করবে, তার মানে আমরা তোমার কাছ থেকে অনেক চমক পেতে যাচ্ছি ইনশাল্লাহ। অপেক্ষা তো কেউ করতে চায় না, তো আমরা চমকের জন্য অপেক্ষা না করে ঠিক এই মুহূর্তে আমি তোমার একটা মৌলিক গান শুনতে চাই। স্বপ্ন দেখাইলি তুই কান্দাইলি আমার
এত মায়ার সুরে গাইলে আসলে গানের প্রতি মায়া না দেখিয়ে মনে হচ্ছে না পার পাবো। গানটার পেছনে একটা গল্প আছে, গানটা লিখার পেছনে। আচ্ছা মানে আমি বিয়ে করে ফেলছি, হয়তো অনেকেই জানে না। আচ্ছা, সুখবর এভাবে দিতে হয়? তো ওইটা ওর মধ্যেই আর কি পরে কাহিনীটা, যেমন হচ্ছে ঝগড়া তো হয়, তো এক রাতে হচ্ছে কি তার সাথে আমার ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আমি এটা কখনো বলি নাই তাকে, বা আমার প্ল্যানিংয়ে ছিল আমি যদি কখনো একটা ক্যামেরার সামনে সবার উদ্দেশ্যে এটা বলতে পারি, সেও শুনবে, সবাই শুনবে। তো ঝগড়া হওয়ার পরে সে কথায় আমাকে বলছে যে আমি এমন, মানে তার লাইফে আমার প্রতি এখন কোনো আর মায়া নাই। হ্যাঁ, এই কথাটা সে আমাকে বলছে যে তোমার জন্য আমার এখন একটু মায়া হয় না। তো ওই কথাটা আমার লাগছে। তো এখনও যখন গানটা গাইতেছি তখন ওইটা গল্পটা মনে পড়তেছে, গায়ের লোম দাঁড়াচ্ছে। আসলে ইমন, যেটা হয় যে কষ্ট ছাড়া কিন্তু জীবনে সাফল্য আসে না। সেই মানুষটা তোমাকে সেদিন সেই কষ্টটা না দিলে আজকে এত সুন্দর একটা মায়ের গানের জন্ম হতো না। আমি আসলে বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা, কারণ আমি এখনো তোমার চোখে পানি দেখছি। কিন্তু দর্শক তোমার গান শুনে তাদের চোখে পানি চলে আসে। তোমার উচিত সেই ভালোবাসার দর্শকের জন্য সুরে সাধন করা। হ্যাঁ, আমরা দেখছি আসলে অনেকক্ষণ থেকে হৃদয় বেশ চুপচাপ। যখন তারা কথা বলছে সে মিটিমিটি হাসছে, নিচের দিকে দেখছে, কিছু লেখা আছে নিচে। আচ্ছা, আমি জানি যে তুমি ক্যামেরার সামনে যতটা লাজুক, তুমি ক্যামেরার বাইরে ঠিক ততটাই দুষ্ট। আজকে তো আমি তোমাদের এখানে এসেছি, তোমাদের আড্ডার জায়গায় এসেছি। আমি জানতে চাই যে আসলে মানে কেন এরকম করো তুমি? কারণ নেই, কথা বলতে খুব শাই ফিল হয়, এই কারণে? সবসময় হাসো? কেউ বলছে, বিশেষ কোনো মানুষ তোমাকে বলছে হাসলে তোমাকে খুব ভালো লাগে? ও হচ্ছে সবসময় বলে যে আমি মানে হাসলে আমি ঠোঁট বন্ধ করে রাখি। আমি বললাম না, ঠোঁট বের করে হাসবো। তোমার দাঁত কিন্তু ভালো দেখায় না। না, ও হয়তো বা আসলে ভালো কিন্তু ডিটেকটিভ স্মাইল দিতে পছন্দ করতো। এখন যেহেতু ওর গান দর্শক পছন্দ করছে, এখন সে প্রাণ খোলা হাসি দিচ্ছে। হৃদয় আজ কি গান শোনাবে আমাদের? বাংলা ছায়াছবির একটি গান, অসাধারণ একটি গান। এটা কিন্তু এত বেশি জনপ্রিয়, অনেক গুণীজনরাও কিন্তু এই গানটি পছন্দ করে। তো তোমার কাঁধে অনেক বড় একটা দায়িত্ব নিলে তুমি। আমরা শুনে আসি গানটা। জানলা
আজকের এই আড্ডার গানগুলো যতটা চমৎকার হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছে তারা কিন্তু অসাধারণ বাজাচ্ছে। আপনাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো যে আপনাদের আজকের সব কিছু কেন যেন এই পরিবেশের সঙ্গে মনে হয়েছে শুধু এই আড্ডার জন্যই আজকের এই সময়টা। আমাদের এই আজকের আড্ডার সবচেয়ে কনিষ্ঠ যে সদস্য আছে প্রভাত, আজকে যেহেতু তোমাকে পেয়েছি আমি অবশ্যই তোমার কাছে একটি গান শুনতে চাই। আজকে কোন গান শোনাবে আমাদের? তোমার এখনই প্রেমের প্রতিদান নিতে হবে? ঠিক আছে প্রভাত, তাহলে আজকে তো আমাদের গান শোনাতে হবে। আমরা শুনি তোমার গানটা। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব ব্যথা, একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব ব্যথা, একদিন জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, ছেড়ে চলে যাবে যিনি, কাঁদিয়া মায়ার ডোরে, কাঁদালে এমন করে, দেখি প্রেমের প্রতিদান। কাঁদিয়া মায়ার ডোরে, কাঁদালে এমন করে, দেখি প্রেমের প্রতিদান। কাঁদিয়া তোমার কথা, ছাড়িলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমে। কাঁদিয়া তোমার কথা, ছাড়িলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বাসা। কাঁদিতে বর্ষাতে মোর বাসরে নাই বাতি, কাঁদিতে বর্ষাতে মোর বাসরে নাই বাতি, গেল জাতি পুরো। কাঁদিয়া মায়ার ডোরে, কাঁদালে এমন করে, দেখি প্রেমের প্রতিদান। কাঁদিয়া মায়ার ডোরে, কাঁদালে এমন করে, দেখি প্রেমের প্রতিদান। কাঁদিয়া মায়ার ডোরে, কাঁদালে এমন করে, দেখি প্রেমের প্রতিদান। কাঁদিয়া মায়ার ডোরে, কাঁদালে এমন করে, দেখি আজকে মনে হচ্ছে কোনো গানের প্রতিযোগিতায় বসেছি, কে কাকে ছাপিয়ে যাবে। প্রত্যেকেই এত দুর্দান্ত গাইছে, আমি আসলে ভাবতেই পারিনি প্রভাতের মতো এত ছোট বয়সে এত ভালো গাইতে পারে। আমরা তোমার অনেক সাফল্য কামনা করি এবং আমরা চাই যে আমাদের এই সুরের ভুবনে তুমি আরও বড় পরিসরে আসো, তোমাকে পুরো বাংলাদেশ শুনুক। তো হিরক ভাই, আমি আসলে আসার পর থেকেই দেখছি যে গান পাগল সব মানুষকে আপনি একসাথে করে রেখেছেন। এই ভাবনা কেন হলো আপনার? আসলে হচ্ছে আমি যখন স্কুলে পড়ি আমার গানের প্রতি প্রচন্ড ভালোবাসা, তো আমি খুব স্ট্রাগল করেছি। তো আমি একটা সময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি দুজন মানুষকে একটা গান শোনাতে পারতাম। উস্তাদের কাছ থেকে তালিম নেওয়ার পরে অনেক জায়গায় স্কোপ খুঁজেছি, আমাকে একটা গানের সুযোগ দেওয়া হোক। রাতে 3টা পর্যন্ত এমনও প্রোগ্রাম ছিল যে আমি সুযোগের অপেক্ষায় বসে থাকতাম, কেউ কখনো সুযোগ দিত না। সেই ভাবনা থেকে আমি যতটুকু চেষ্টা করেছি আমার বাসায় আমি গানের একটা প্রথম চর্চা কেন্দ্রটা আমি শুরু করি হিরণ্য, এবং সেইখান থেকে আজকে পার্কে অসংখ্য গায়ক দেখেন। এই কাজগুলো প্রথম যখন আমি বসতাম তখন মনে হয় হাতে গোনা 2-1 আমরা ছিলাম এইসব, সেই অনেক আগের কথা। এবং বর্তমান জেনারেশন আমরা প্রচন্ড কথা শুনতাম যে ওয়েস্টার্নের এই যুগে ওয়েস্টার্ন গান কেন করি না। আমার বন্ধুরা আমাকে খুব ইনসাল্ট করতো, বলতো যে তুই কি ফোক গান করিস তুই সবসময়। কিন্তু বন্ধুদের ইনসাল্টকে
তোয়াক্কা না করে নিজের ভিতরে মা মাটির সুরকে লালন করেন। কারণ আমরা হচ্ছে আমার যেখানে জন্মস্থান সেটা হচ্ছে ময়মনসিংহ। সুতরাং ময়মনসিংহ হচ্ছে সারা বিশ্বে লোকসঙ্গীতের জন্য একটা প্রাণ কেন্দ্র বলা যায়, বাংলাদেশের প্রাণ কেন্দ্র। সুতরাং আমি আমার মাটিকে যদি লালন না করতে পারি তাহলে সেটা হচ্ছে আমার সবথেকে বড় ব্যর্থতা। সেখান থেকে আজকে ময়মনসিংহে অসংখ্য তরুণ গায়ক বাদক রয়েছে। বিভিন্ন জেলা থেকে যখন এই শহরে কাজ করতে আসে সবাই হীরক ভাই নামে শব্দটাকে সবাই খুঁজে হীরক ভাইকে। কারণ প্রত্যেকটা শহরে একটা সিন্ডিকেট থাকে, এটা প্রত্যেকটা জেলাতে আমি জানি, যারা নতুনদেরকে সুযোগ দেয় না। নতুনদের কাজ করার জন্য 10 বছর 15 বছর অপেক্ষা করতে হয়। আর আমার এখানে আমি সবসময় বলি, যারা আসে সবাইকে আমি স্বাগত জানাই, তাদেরকে নিয়ে নতুন নতুন কাজ করার চেষ্টা করি, কিন্তু নিজে সবসময় আড়ালে থাকতে সবচেয়ে বেশি পছন্দ। আপনি আড়ালে থাকেন, আর আপনি এই যে কটূক্তির কথা বলছিলেন, হতে পারে সেই মানুষগুলো জানে না মাটির সুর কখনো মাটিতে মিশে যায় না, সেটা মানুষের অন্তরে থেকে যায়। তো তাদের তো আসলে আপনি এখন গানের মাধ্যমে জবাব দিতে পেরেছেন, কিন্তু এই যে একটা সময় আপনি একটা গান শোনানোর জন্য রাত 3টা পর্যন্ত অপেক্ষা করেছেন, আমরা চাই এখন আপনি লাখো কোটি দর্শককে গান শোনান। আমি আমার লেখা শুরু করি। অবশ্যই। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে একদম সুরের সাগরে ডুবে যাচ্ছি। মানে প্রতিটা গানেই এত মায়া দিয়ে গাইছেন আপনারা, কিন্তু এত মায়ার মাঝেও আমার একটু খারাপ লাগছে, ইমনের এত মন খারাপ কেন? আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে কখনো কাউকে বলা হয় নাই। একটা ছেলে তার ফ্যামিলিকে এই কথাগুলো বলতেও পারে না কখনো সামনাসামনি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি,
আমি এটা কখনো বলতে পারি নাই। তো মানে আমি যাকে বিয়ে করছি সে আমার ফ্রেন্ড ছিল। তার সাথে আমার ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল। তো আমার ফ্যামিলি থেকে ভাবছে আমাকে একমাত্র ছেলে, তো আর কোনো সন্তান নেই। তো আমার মায়ের হচ্ছে আবার ডায়াবেটিক্স, অসুস্থ, বাসায় কেউ থাকে না, আমি বাইরে বাইরে গান করি, ঘুরি। তো পরে বাবা ভাবছে যে আচ্ছা একটা বউ নিয়ে আসি। তো মেয়েটি দেখছে, আমি পরে পরিচয় দিছি আর কি যে ও হচ্ছে ওরে দেখতে পারো। তো দেখছে, কথাবার্তা বলছে, বিয়ে করাইছে। তো প্রথমত সে আমার বান্ধবী ছিল, তার প্রতি আগে থেকে একটা টান। দ্বিতীয়ত সে আমার বউ হয়েছে। তো মানে তাকে কিন্তু আমার দিতে ইচ্ছা করে। সে আমার কাছে কখনো কিছু চায় না। তাকে যে মানে আমি তো স্টুডেন্ট, হ্যাঁ, পাশাপাশি গান করছি, গান এখনো সারা পায় নাই তেমন। তো চলতে গেলে বা পকেট মানি বলতে বাবা যেটা দেয়, বাবার কাছে হাত পাতি ওইটা দিয়েই। তো ওর হচ্ছে আমি বুঝি ওর কি কি ভাল লাগে খাইতে, কি কি মন চায়। তো আমি দিতে পারি না, কারণ হচ্ছে মানে সব বাবারাই চায় যে ছেলে নিজের পায়ে দাঁড়াক। তো যেহেতু বিয়ে করছি, আমার বাবাও চায় যে আমি নিজের পায়ে দাঁড়াই, কিন্তু এটা চাইতে গিয়া আমাকে কতটা দূরে সরাই দিছে এটা আমার বাবা বোঝা নেই। আমি মানে একটা বয়সে তো আসছি, বাবার কাছে গিয়ে যে টাকা চাইবো যে বাবা এত টাকা লাগবে, এটা তো মানে নিজের কাছে কেমন লাগে। বাবাও তো কষ্ট করে ইনকাম করে, তবে আমার বাবাও অনেক কষ্ট করে বড় হয়েছে, আমার দাদা কিছু রেখে যায় নাই। তো নিজে একা 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 স্ট্রাগল করে মানে যা করার করছে। এখন আলহামদুলিল্লাহ বাবাকেও বলতে পারি না যে বাবা ওর এটা ওইটা, মানে কিভাবে বলবো, এটা আসলে নিজের কাছেও লাগে। তো এটাই হচ্ছে ব্যাপার। যে আমাকে যে আমার হাত কাঁপতেছে, আমাকে যে মানে এইভাবে দূরে সরাই দিছে, বা দূরে হয়তো সরায় নাই, কাছাকাছি আছি, কিন্তু আমার যে একটা পার্সোনালি খরচ বা ওই দিকে আমার কষ্ট পাইতেছি আমি, এই বিষয়গুলো এগুলো হয়তো কারো কাছে কোনো কিছু ব্যাপারই না। অনেকে হয়তো হাসবে কথাগুলো শুনে না যে এটা তো কোনো ব্যাপার না, হ্যাঁ, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু, কারণ আমি অনেক আদরে বড় হয়েছি। আমি কখনো অভাব দেখিনি। তো এইটার পরে যখন হঠাৎ করে বিয়ে করার পরে যখন এতটা দূরত্ব বাইরে যায়, তখন এটা আসলে খুব বেদনাদায়ক। আচ্ছা এমন প্রিয় মানুষটা তোমার পছন্দের হলেও বিয়েটা তো বাবা মার সম্মতিতে হয়েছে, তাহলে মানসিক দূরত্বটা কেন? ওই যে মানে সব বাবারাই চাই ছেলে একটু নিজের পায়ে দাঁড়াক। তো আমাদের এদিকে আসলে এরকম হয়। আমার বাবা যেভাবে বড় হয়েছে, তো বাবা ভাবছে হয়তো যে এইভাবেই বড় হয়ে যাবে, হ্যাঁ, কষ্ট পাইতে পাইতে হয়তো শিখা যাবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু আমাকে তো ছোট থেকে এইভাবে অভাবে বড় করে না, আমি কিভাবে কি করবো? বাবারা তো সবসময় চায় সন্তানের ভালো। যেমন আমরা বাবা মাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারি না বাবা তোমাকে খুব ভালোবাসি বা মা তোমাকে খুব ভালোবাসি। হতে পারে যে কোনো দিবসে শুধু আমরা বাবার সঙ্গে ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়ে বুঝাই যে বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা কজন পারি বাবার সামনে গিয়ে দাঁড়াতে, বাবার সামনে গিয়ে তাকে বলতে যে বাবা তোমাকে ভালোবাসি? নিশ্চয়ই বাবারা সব সন্তানের ভালো চায়, এবং সে চায় তুমি তোমার মতো করে জীবনটা গড়ে নাও। এ কারণেই হতে পারে তার এমন একটা রূপ তুমি দেখছো। তবে বাবার প্রতি তো আসলে ভালোবাসা কখনোই যায় না। বাবাকে কোনো গান শোনাতে চাও আজ? বাবাকে গান শোনাতে চাই না, বাবার গানটা জমা থাকুক, মায়ের জন্য গান করতে চাই। মাকে উৎসর্গ করে গানটা শুনতে চাই। তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে।
কিছুক্ষণ আগে বাবার কথা শুনছিলাম, তখন যেমন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়েছিল, মায়ের গানটি শোনার পর মনে হলো সেই শূন্যতা পূরণ হয়ে গেল। নিশ্চয়ই জীবনের এই কঠিন সময়েও মা পাশে আছে। মাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাও? মাকে আর কি বলবো, সব সব ছেলেদেরই কাছের মানুষ হচ্ছে মা। একটু বলা যায়, আমার কাছে যদি টাকা না থাকে, বাবার কাছে যদি চাইতে না পারি, তখন মানে আমার মা করে কি, জানে যে আমি টাকা নিতে আসবো, হ্যাঁ, তো একটা জায়গা আছে ওইখানে কিছু টাকা আগে থেকে রেখে দেয় যাতে আমি খুঁজলে পাই। ওই আর কি। আসলে মায়েদের ভালোবাসার কোনো তুলনা হয় না। আমরা চাই পৃথিবীর সকল মা ভালো থাকুক এবং সন্তানরা তাদের মাকে সেই শান্তিটা দিক, সেই সম্মানটা দিক। আমরা অনেকক্ষণ থেকেই কিন্তু তোমাকে চুপচাপ থাকতে দেখছি। কথা বলবে না গান শোনাবে? গান শুনলেই ভালো। কিছুই বলতে চাও না? কিছু তো বলো। ইমনকে দেখে অন্তত নিজের কোনো অনুভূতির কথা শেয়ার করো। আমি যদি জানতে চাই তুমি তোমার বাবা মাকে কতটা ভালোবাসো? আমি আসলে আমার মাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু হয়তো কখনো বলা হয়নি। আর বাবা, এটা বাদ, কিছু বলার নেই। কেন? এটার অনেক কারণ, সব কারণ সবার সামনে বলা যায় না। মানে হয় না যে আসলে গানের প্রতি বাবার সাপোর্ট নেই বা এমন কোনো কিছু? গানের সাপোর্ট ছিল এক সময়, নেই যে এমন না। তবে আমার বাবা এটা পরিচয় দিতে পারে যে আমার যদি দেখে কোথাও সোশ্যাল মিডিয়াতে মুখের সামনে বলে যে এটা হচ্ছে না, তো সামনে থেকে আসলে বাবা ছেলে একটা সম্পর্ক, সেটা গত অনেক বছর ধরে একদম। আসলে আমার সঙ্গে আজকে যে মানুষগুলো বসে আছে, তারা শ্রোতাদের যেভাবে আনন্দে ভাসাচ্ছে, কিন্তু নিজেরা জীবনে কতটা কষ্ট গোপন করে রেখেছে, সেটা আজকে আমি এখানে না বসলে অনুভবই করতে পারতাম না। কিন্তু যেহেতু আমরা আড্ডায় বসেছি, আমরা কিন্তু কষ্টে থাকতে চাই না, আমরা গান গাইতে চাই, আমরা মজা করতে চাই। সো আমরা তোমার গান শুনবো এবার। সঙ্গে
আসলে যে গানের তালে আমরা পড়ে গেছি, আমার মনে হচ্ছে না এখন থামা উচিত। হিরক ভাই, এবার আমি আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই। আমি গাবো একটা গান, এমন একটা গান যেটা হচ্ছে 90 দশক, 80 দশক, 70 দশকের কথা বলা যায়। যখন একটা যুগ ছিল যে মানুষের ভালোবাসা, প্রেম বিনিময় হতো চিঠি দিয়ে, আর যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র টেলিফোন, তাও সেটা খুবই অ্যাভেলেবেল ছিল। সেই স্মৃতিকে ধারণ করে আমরা নতুন প্রজন্ম শুধু আমাদের জন্য গাবো তা তো না, সবার জন্যই হোক না, সেই স্মৃতিকে স্মরণ করে একটি গান করেছি। অসাধারণ ব্যাপার, আমরা শুনে আসি গানটা। শিমুলে যদি হইতাম আমি, শিমুলের ডালে শোভা পাইতো রূপ আমার আগুনের কালে। নাই টেলিফোনে, নাই রে পিয়নে, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে বোঝাইতাম। নাই টেলিফোনে, নাই রে পিয়নে, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে বোঝাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতের মালা, তার দেওয়া কথা হইল আমারও জানা। গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতের জানা, তার দেওয়া কথা হইল আমারও জানা। পৃথিবীরে কেন রে ভালোবেসেছিলাম, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম, নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। 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 হিরক ভাই, আপনার গানের রেশে আমাকে আবার বলতে হচ্ছে, ইমন বন্ধুর কাছে খবর পৌঁছেছে, বন্ধুকে নিজের ঘরে তুলে নিয়েছে, নিজের জীবন সঙ্গী করে নিয়েছে। তোমার সেই জীবন সঙ্গীর উদ্দেশ্যে আজকে একটা গান শুনতে চাই আমি। আচ্ছা, গান বলি তার আগে ওর আর আমার ব্যাপারে একটু বলি। ও হচ্ছে মানে আমার জীবন সঙ্গীর সাথে এত ঝগড়া নেই যত ঝগড়া তার সাথে হয়েছে। হ্যাঁ, মানে হঠাৎ কোনো কথা নাই, সপ্তাহ 2 সপ্তাহ মাস চলে গেছে, কোনো কথা নাই। মেসেঞ্জারে সেও অ্যাক্টিভ, আমিও অ্যাক্টিভ। সে নোট দিতেছে আমার উদ্দেশ্য করে, আমি নোট দিয়েছি তার উদ্দেশ্য করে। কোনো না কোনো কারণে ছোট ছোট কোনো একটা ব্যাপারে ওর সাথে আমার ঝগড়া। হ্যাঁ, ওগুলো আবার মিটপাট করা যায়। ও একটা মেসেজ দিবে যে ভাই হিরক ভাই তো অসুস্থ, হ্যাঁ একটু কথা বলো, একটু ইমোশনালি ব্ল্যাকমেল করে। বা যে আমি বেরোছি, ওরে বলছে যে আচ্ছা ও তো বেরোইছে, রাত হয়ে গেছে 4টা, তোমার কাছে রেখে দেবো, বাসায় আসার দরকার নেই। ও করবে কি, ও কল দিবে না। হ্যাঁ, ওই ঝগড়া চলতেছে, কল দিবে না। হয়তো ও কল দিবে। ভাই আমি তো অমুক, আমারে হিরক ভাই বলছে আপনার একটা খোঁজ নিতে, আপনি কই? আমি ভাই আমি তো একদম বাসায় চলে আসছি, আমি কিন্তু বাসায় আসি না, এই আর কি। মানে গানের মতোই সে চিঠি দিত অন্য কারো মাধ্যমে, সেই চিঠিটা এখন মেসেজ হয়ে গেছে। এটা ভুল ধারণা। ঘটনা হচ্ছে সে আগে সবসময় অনেক রাত হলে 4টা হলে তো সবসময় আমার এখানে আসে, এটাই তো স্বাভাবিক। শুধু ও না, ও তো সবসময়।
আমার অন্যান্য ভাই ব্রাদার্স যারা আছে সবাই কিন্তু, কারণ এই আমার বাসাতে হচ্ছে মিউজিক, যারা গান করে বা ইনস্ট্রুমেন্টস প্লে করে সবার স্কোপের একটা জায়গা এখানে থাকার জন্য। মানে আপনি মানে আমরা বুঝতে পেরেছি আসলে আপনি হচ্ছে মাদার তেরেসার মেল ভার্সন। না না এরকম না, ঠিক এরকম না। তো ঘটনা হচ্ছে রিসেন্ট যে 2বার ও ঢাকা গেল, তখন হচ্ছে আমার ফোনে টাকা নেই। তো আমি তো জানি যে ও রাত্রে হইলে আমার এখানে আসবে, আমি ফোনের আমি কিন্তু ফোনের অপেক্ষায় থাকি। হিরক, আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলছেন। না, না, তার চেয়ে ভালো হয় আমরা মিথ্যা না শুনে আমরা ইমনের প্রিয় মানুষকে উদ্দেশ্য করে একটা গান শুনি। ওকে। ঠিক আছে। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া, তোমায় বানায় আছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতেরই হিয়া, তোমায় বানায় আছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। 2 টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। 2 টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি। আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নুনার ভাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। দেখি ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে। ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে। দেখি ভোরের সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে। তুমি আসবে ঠিকই, শুনবে যখন মায়ার দুনিয়াতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাত। লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এখানে যারা আছেন তাদের মধ্যে বিবাহিত কতজন? একজন। তাহলে ঠিক আছে, ওর 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 কাছে চিঠি লিখেছে, বাট আপনারা কেন বলছিলেন চিঠি লিখেছে? আমরা বউ আমার? সুর মিলাইলাম, সুর মিলাইলাম নাকি এই কারণে। আপনাদের বউ নেই, আপনারা সেই আক্ষেপ গানে গানে পূরণ করতে চান? আবেগে আবেগে খুব কষ্ট তো আমাদের। আচ্ছা, খুব কষ্ট। নাকি ওই চিঠি আমার বউরে পাঠাও? এই কষ্ট কি? এই এই- ওর বউ অবশ্য আমার বোন, আর আমি তাদের তো বোন না, তাদের হ্যাঁ, ভাবি ঠিক লাগে আছে। কিন্তু। ওর মানে- যত অভিযোগ সব আমার কাছে জমা হয়, এটা আমি জানি যে ভাবছেন চিঠি বাক্স। তার মানে এই যে বউ না থাকার কষ্টটা হৃদয়ে রেখে দিয়েছেন, তাহলে আমরা হৃদয়ের কাছে যাই। ও কি হৃদয়, yes. তোমার কষ্ট আছে? না, প্রিয় মানুষের দেখা পেয়েছো? এটা ভাবতে হচ্ছে মানে কোনটার কথা বলবে সেটা। হচ্ছে কি, এটা তো অনেকে দেখবে, তো তো আমি এমন কোনো কথা কারোর সামনে কখনো করি না, মানে এটা হ্যাঁ, আমি ধরা পড়ে যাই। ভুলের জন্য বেয়াদবের দিকে চলে যায়। আচ্ছা। যেহেতু আমার বড় হয়ে আছে বাড়িতে, আমার
না, আমরা তো বলি নাই তোমাকে এখন বিয়ে করতে। প্রিয় মানুষ আছে কিনা, প্রিয় মানুষ তো বাবা মাও হতে পারে, বন্ধুও হতে পারে। প্রিয় মানুষ মানেই কেন গার্লফ্রেন্ড হবে? না, গার্লফ্রেন্ড না, প্রিয় মানুষের অভাব নেই, সারাটা দুনিয়া জুড়ে প্রিয় মানুষ। আচ্ছা, আমি তোমার সারা দুনিয়ার মানুষকে তো আজকে এখানে আনতে পারবো না। আমি যদি হিরক সম্পর্কে জানতে চাই, জাস্ট এক লাইন, কি বলতে চাও? আমার পরিবারের একজন। আর ইমন? সে সাথের বাড়ির প্রতিবেশী? না, সেও একজন, কিন্তু ভাই আসলে কথাবার্তা দেখা সাক্ষাৎ হিরক ভাইয়ের সাথে আমার একটু বেশি হয়, ইমন ভাইয়ের সাথে খুব কম, কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্কটা এটা অনেক ভালো। একটা অদৃশ্য টান। আমি বলি, হৃদয় অল্প সময়ে কিন্তু মানুষের মন করেছে জয়। এবার আমরা হৃদয়ের গান শুনে জীবনটাকে আরেকটু ধন্য করে নিই। ওই রকম ভাবে সিলেক্ট করা কোনো গান নেই, তবে আমি নিজ থেকে একটি গান গাইবো। এটা হচ্ছে মামুন নদিয়ার লেখা। এটা আমার যে বড় ভাই সৌদি আরবে থাকে, তার খুব পছন্দের একটি গান। তো ভাইয়া আসলে আমাকে খুবই বলে যে আমাকে এই গানটা শোনা, আমাকে এই গানটা শোনা, কিন্তু সময়ের ব্যবধান বা ওইরকম কোনো সিচুয়েশন না পাওয়ার কারণে আমি এই গানটা আসলে গাইতে পারি না। তো ভাইকে শোনাতে পারি নাই। ভাই বলে যে আমাকে কত মানুষকে গান শোনাস, আমাকে গানটা শোনা, আমি তোকে টাকা দেবো। আমি ভেবে টাকা তো তুমি এমনি দেবো, এই জন্য আর কি গানটা ভাইয়ের উদ্দেশ্যে গাওয়া। তাহলে একটু ভাইকে বলে দাও যে ভাইয়া গানটা তোমার জন্য। আমি আসলে ভাই বড় ভাইকে দাদা ডাকি। দাদা, এই গানটা আসলে কোনোদিন শোনাইতে পারি নাই, আজকে চেষ্টা করি একটু তোমার জন্য।
দুর্দান্ত, মানে ও যখন গাইছে তখন কিন্তু আমরা সবাই ওর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি, আমরা কিন্তু ওর গানে ডুবে যাচ্ছি। এই যে এত এত চমৎকার গান শুনলাম, এত গল্প শুনলাম, অনেক কষ্টের কথা জানলাম, ভালোবাসার কথাও আমরা জানলাম, এই আড্ডাটা আসলে আমার শেষ করতে মন চাইছে না, তবে সময়ের সঙ্গে আমাদের সবাইকে তো বিদায় নিতে হয়। তবে বিদায় নেওয়ার আগে এই যে আমাদের গানের বাইরে যারা আসলে সবচেয়ে বেশি আমাদের সঙ্গ দিয়েছে, আমাদের যে মিউজিশিয়ান ভাইরা আছে, একটু ছোট করে আপনাদের অনুভূতি জানবো। প্রথমে ভাই আমি আপনার কাছে জানতে চাই। গানের প্রতি টানটা ফ্যামিলি থেকে একটু একটু ছিল। এই শহরে আসার পর থেকে কোথায় যাবো কি করবো বুঝতেছিলাম না। তখন পার্কে একদিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, হিরক ভাইয়ের সাথে। পরে ভাই নিজ ইচ্ছায় একটু দেখে আমাদের বলে, তুমি আমাদের সাথে চলো, তাহলে কিছু শিখতে পারবা। তখন থেকে ভাইয়ের সাথে চলাফেরা, ভাই সবকিছু করছে এখন, ওনার কাছে শিক্ষা আচ্ছা, শিখতেছি। শুধু কি বাদ্যযন্ত্রে বাজাচ্ছেন নাকি বাদ্যযন্ত্রটা নিজ থেকে গাইছেন? শিখছি আর গাওয়াটা ভাইয়ের কাছ থেকে শিখতেছি। ছোট্ট করে একটা শুনি। থাকতো যদি প্রেম আদালত, বিচার পাইতো সবে, মন ভাঙার দায় পাইতো সাজা, দেখতো লোকে সবে। থাকতো যদি প্রেম আদালত, বিচার পাইতো সবে, মন ভাঙার দায় পাইতো সাজা, দেখতো লোকে সবে। হইতো না আর প্রেম অপমান, করতো না বেমানি। হইতো না আর প্রেম অপমান, করতো না বেমানি। আসল প্রেমের মর্ম কি আমরা জানি, আসল প্রেমের মর্ম কি আমরা জানি। আরে ভালোবাসার নামে শুধু করলি রে হায় বেমানি, ভালোবাসার নামে শুধু করলি রে হায় বেমানি। আসল প্রেমের মর্ম কি আমরা জানি, প্রাণ বন্ধু রে, আসল প্রেমের মর্ম কি আমরা জানি। প্রেমের কথা বললেই কেন জানি সবাই একসঙ্গে আমরা প্রেমে পড়ে যাই। আমি দেখছিলাম যে ইমনও কিন্তু একদম উচ্চ স্বরে, তার সেই মনে হচ্ছিল অনেকক্ষণ পরে সে একটু মন খুলে হাসছে। ভাইয়া এবার একটু আপনার সম্পর্কে জানতে চাই। যখন পার্কে যাই, যাই দেখি লোক ভাইরা বসে আছে, গান বাজনা করছে, যাই যাওয়ার পর এটা দেখার পর আসলে বাজানোর ইচ্ছা হয়। ওইখান থেকে শুরু, বাজাই আসলে বাজাইতে বাজাইতে এখন আসলে তৈরি করি আর কিছু। আচ্ছা। আমি গাই, গানটাও গাই, মানে প্রফেশনালি কিছু শখের বসে এটাই শখের বসে। আমরা তাহলে শখের গানটাও গাই এবং এটা শখের বসে গাই। ঠিক আছে, তাহলে আমরা আপনার শখের একটু ছোঁয়া নিতে চাই। আগে কোন কইতি কথা দেখাইতি স্বপ্ন, আমি ভাব তুই যে আমার সব থেকে আপন।
দুর্দান্ত, মানে আপনারা প্রত্যেকেই মুগ্ধ করছেন। আমার এতক্ষণ আমার পাশে যিনি ছিলেন অনেকক্ষণ থেকে তিনি শুধু বাজিয়ে যাচ্ছেন, আমরা এবার একটু তার কথা শুনবো। আমি আসলে বাইরের সাথে অনেকদিন যাবতীয় পরিচয় হিরক ভাই, আর আমি শখের বসেই গান টান করি, এমনি এটা আমার প্রফেশন না, আমি একটা ছোট করে চাকরি করি, পাশাপাশি ভালো লাগে এই জন্য গানটা করা। আপনার তো শুকরিয়া আদায় করা উচিত, আপনি চাকরি করছেন, অনেকেই আছে চাকরি খুঁজছে। অবশ্যই। ঠিক আছে, আপনি যেহেতু কাজের পাশেও গানটাকে সঙ্গী করেছেন এবং গানে যতটা পারছেন সময় দিচ্ছেন, আমরা চাইবো, দর্শক হিসেবে চাইবো গানটাকে মন থেকে গাইবেন। হ্যাঁ অবশ্যই। আমরা একটু শুনতে চাই আপনার গান। মনে প্রেমের বাতি জ্বলে, বাতি নিছে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমের সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, প্রেমেরই দেখা পাইলে হইল সবই পাওয়া। প্রেমের সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, প্রেমেরই দেখা পাইলে হইল সবই পাওয়া রে, হইল সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাছা মোরা, প্রেম কইল না দেহের সঙ্গে, আত্মার সঙ্গে ছাড়া। প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাছা মোরা, প্রেম কইল না দেহের সঙ্গে, আত্মার সঙ্গে ছাড়া রে, আত্মার সঙ্গে ছাড়া। প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। আজকে আসলে যা শুরু হয়েছে আমার মনে হয় না যে লাগাম না টানলে এটা থামবে। তো আমরা চাইবো যে আজকে আমরা ক্যামেরার সামনে যারা আছি, ক্যামেরার পেছনে অন্ধকারেও কিন্তু আপনার অনেক ভালোবাসার মানুষ আছে। আমি চাইবো এই শেষ মুহূর্তটা আমরা সবাই মিলে আনন্দ করবো, আপনি সবাইকে ডেকে নেবেন। পাখিটার চোখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। পাখিটার চোখে আছে জাদু, মুখে আছে মধু। সে পাখিকে গানের পাখি, সুরের পাখি, যে পাখিদের নিয়ে আজকে আমাদের বসবাস, আমাদের হিরণময়, আমাদের সুন্দর 0 কিলোমিটার। আমরা একসাথে গাবো। কি সুন্দর এক গানের পাখি, মন দিয়ে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি, মন দিয়ে আসে খেলা করে। দেখতে ভালো, গাইছে ভালো, দেখতে ভালো, গাইছে ভালো, আরো ভালো
সুন্দর